আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, পৃথিবীর দক্ষিণ মেরু হতে উত্তর মেরু, এই মুহূর্তে যারা তোমরা আমার সামনে বসে আছো এবং যারা এখন আমার এই প্রোগ্রামের সাথে কানেক্টিভিটি হচ্ছে, তোমাদের সারা বাংলাদেশের যারা বিদেশগামী প্রবাসী, যারা প্রবাসে বিভিন্ন দেশে আছে, সবাই তোমাদেরকে দেখছি। কোম্পানির রুলস ভঙ্গ না করো, যদি তোমরা কোম্পানির আইন ভঙ্গ না করো, যদি তোমরা কোম্পানির সঠিকভাবে কাজ করো, যার যতখানি যোগ্যতা আছে ততখানি প্রাপ্য অনুযায়ী চাও। প্রাপ্য অনুযায়ী চাওয়ার বাইরে যদি চাও, আমি দিতে পারবো না। আচ্ছা, এখানে 5 জন লোক আজকে যাচ্ছ। একজন যাচ্ছে আবদাল কোম্পানিতে ইনডোর আউটডোর নরমাল ক্লিনার কাজে। তার কাজ হচ্ছে সারাদিন ক্লিনার, মেনটেনেন্স, লেবার, এই টাইপের কাজ। অর্থাৎ কোম্পানির ওই আবদাল কোম্পানির কমপক্ষে মিনিমাম 200 সাইড আছে, এর মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সুপার মার্কেট আছে, পেট্রোল পাম্প আছে, হোটেল আছে, এর মধ্যে আবার বিভিন্ন কি বলে বড় বড় বিল্ডার প্রজেক্ট আছে যেখানে মেইনটেনেন্স হিসেবে কাজ করে। আর তোমরা যাচ্ছ, তুমি কিসে যাচ্ছ? প্রফেশনাল বারিস্তা কোর্সে তুমি যাচ্ছ। তোমার কি নাম? তুমি তানজিন প্রফেশনাল। তুমি কি কোর্স করেছো? শর্ট কোর্স করেছো। অর্থাৎ তোমাকে তার সাথে মিলিয়ে লাভ নাই। তুমি লেখাপড়া যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তুমি নিজে বুঝেছো যে আমি প্রফেশনাল বারিস্তার কাজে বিদেশে যেতে চাই, এর জন্য আমাকে একটা শর্ট কোর্স করে যেতে হবে, এর জন্য তুমি শর্ট কোর্স করেছো। এখন তুমি যে কোম্পানিতে যাচ্ছ, ওই কোম্পানিতে আমি এত কিছু বলার পরও সেখানে তো তোমাকে একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করবে, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার নেম, হোয়ার ইউ কাম ফ্রম, হাউ ওল্ড আর ইউ, ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন বারাস্তা। এই যে কোশ্চেন গুলো, তুমি তো সঠিকভাবে উত্তর দিতে পারবা না? ওকে, তোমাকে আমি একটা বেসিক ইংলিশের জ্ঞান থাকা একটা কর্মীর রেস্টুরেন্টে কতটুকু জরুরি, এটা যখন সেখানে যায় তখন বুঝে যে স্যার যে বলেছিল যে একটা ইংলিশ স্পিকিং কোর্স করে যাও। এখন বর্তমানে যে আইন হচ্ছে, যে বিধান হচ্ছে, যে সিস্টেম হচ্ছে, মানে ওভারেজ এবং লেখাপড়া জানে না এরা বিদেশে আর ভালো কাজের আশা করতে পারে না। তোমার টাকা আছে, ওর বাবার টাকা আছে, ওর বাবার টাকা নাই, বাট ওর যোগ্যতা আছে, ওর জন্য কাজ রেডি আছে। তোমার টাকা আছে, তুমি টাকাতে হয়তো বিদেশ কিনে যেতে পারবা, কিন্তু তোমার আশা ভঙ্গ হবে, শর্ত ভঙ্গ হবে, বাট তুমি ওই কাজটা পাবা না, কারণ তুমি তোমার কোয়ালিটির দিকে তাকাও নাই। তুমি ওর কোয়ালিটির দিকে তাকাও, তুমি তোমার কোয়ালিটিটা দেখো, তাহলেই তুমি তোমার নিজেকে সান্ত্বনা দিতে পারবা। এটা কাউকে ছোট করে বলার জন্য বলছি না, এটাকে বলে কোয়ালিটি। এখন ও যদি আশা করে আমাকে 5 স্টার হোটেলে দেন, একদম লাস্ট ম্যান, আমি কাউকে দিতে পারবো? 5 স্টারে যেতে হলে তাকে হোটেল ম্যানেজমেন্ট কোর্স জানতে হবে। ওই 5 স্টার হোটেলের রুম ক্লিন করার জন্য তাকে একটা কোর্স করতে হয় 6 মান্থের। বেসিক নলেজ থাকতে হয়, কারণ তখন যে ওয়ার্ল্ডে চকিটুকিতে কথা বলবে, এই ফরেন ইন্টারন্যাশনাল যত গেস্ট আছে সে তাদেরকে সার্ভিস দিবে, সেখানে তো ইংলিশ ছাড়া বাংলা বললে চলবে হবে? একটা যখন ফরেনার একটা 5 স্টার হোটেলে একটা লাগেজও নেয়, তখন তাকে যেতে বলে, আসতে বলে বা নিয়ে যায়, একেবারে গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ স্যার, এই যে বেসিক ছোট কথাগুলো, এই বিষয়গুলো বলতে পারে না। আচ্ছা, তোমাদের এটা বলার আগে আমি একটা বিশেষ, মানে এই কথাগুলো বলার আগে আমাকে অনেক কিছু আপডেট জানতে চাবে, আমি একটা আপডেট ছোট দিয়ে নেই। যারা ম্যাসেডোনিয়ার এবং সার্বিয়ার ব্যাপারে অনেকে আমার কাছে ফোন করেন, আপডেট জানতে চান, যেহেতু তোমাদের সৌদি আরবের পাশাপাশিও আমি উক্ত বিষয়গুলো আপডেট দিয়ে থাকি বা দেই, সেই ক্ষেত্রে আমি কিছু কর্মীদের আপডেট দিয়ে দেই যে স্যার আমাদের অ্যাপ্রুভালের কি খবর এবং ম্যাসেডোনিয়ার কি খবর। ম্যাসেডোনিয়ার 134 জনে যাদের অ্যাপ্রুভাল হয়েছে, যেগুলো আমরা ডিএসএল এনে ভিসার অপেক্ষায় আছি, এটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু ম্যাসেডোনিয়ার সরাসরি বারবার বলেছি, আবার বলে দেই, যেহেতু ম্যাসেডোনিয়ার এই মুহূর্তে সবচাইতে সাকসেস রেশিও ম্যাসেডোনিয়ার শতভাগ, এবং যদি ইন্ডিয়া, চায়না অথবা দুবাই, উক্ত দেশে বায়োমেট্রিক দিয়ে যেহেতু যেতে হবে, যেহেতু উক্ত দেশের ভিসা অ্যাপ্রুভালই মানে ভিসা, যেহেতু ওয়ার পারমিট বলতে কোনো শব্দ নাই, আসলে বায়োমেট্রিক দিয়ে স্টিকার 5 কার্য দিবসের মধ্যে দিয়ে সম্পন্ন যেতে হয়। এখন যদি একটা দেশ খোলা না থাকে, আমরা আপনাদের বাকি অ্যাপ্রুভাল গুনে এনে, আপনারা যেমন বিব্রতকর অবস্থার মধ্যে পড়বেন, প্রেসারে থাকবেন, আমরাও প্রেসারে থাকবো। যে 10 জনের এনেছি, আমরা চেষ্টা করতেছি চায়না হোক, দুবাই হোক, ইন্ডিয়া হোক, যেখানে আগে ভিসা হবে সেখানে আপনাদের বায়োমেট্রিকের জন্য আমরা পাঠিয়ে দিব। তিনটো জায়গাতেই আমরা সমান্তরাল ভাবে আপনাদের কাজের জন্য আমাদের টিম কাজ করতেছে, এবং বাকি একটা টিম সফলতা আসলেই বাকি সকলের সফলতা হবে, আর বাকিগুলো বলার কোনো
মানে অবস্থা থাকবে না। এর জন্য টিমকে কাজ করতে হয়, সার্চিং করতে হয়, সেই সার্চিং চলছে যাতে করে 134 জনের সকলেরই আমরা ম্যাসোনের কাজ করতে পারি। এবং ওরই ধারাবাহিকতা যারা ম্যাসোনের নতুন পাসপোর্ট জমা করেছেন, ডেলিগেটের কাছে দিয়েছেন, আমরা আজকে অথবা শনি রোববারের মধ্যে সমস্ত ডকুমেন্টারি কোম্পানির কাছে পাঠিয়ে দিচ্ছি এবং পাঠিয়ে দিয়ে আপনাদের বাকি ম্যাসোনের ভিসা অ্যাপ্রুভালগুলো আমরা ডান করব। নাম্বার 2, সার্বিয়ার বর্তমান অবস্থাটা কি? আসলে সার্বিয়ার বর্তমান অবস্থা, সারা ঢাকা সিটিতে হাজারো হাজারো রোমানিয়ার মধ্যে এরকম ওয়ার পারমিট আসছে। এটা ডিস্ট্রয় হয়েছে, আবার পিপিজেড পদ্ধতি চালু হলো, পিপিজেড এসেছে, অনলাইনও হয়েছে। আমরাও 110টা না 12টা অনলাইন করেছি এবং আমরাও পিপিজেড করেছি। এটা কোথায় করেছি? সেই প্ল্যাটফর্মটা কোথায়? সেই প্ল্যাটফর্মটা হচ্ছে দূতাবাস কোথায়? সার্বিয়া এম্বাসি। অনলাইনের মাধ্যমে আমরা ভিসা ফি প্রদান করে আমরা সেখানে জমা করেছি। বিগত 1.5 মাস যাবত কোনো ওয়ার পারমিট ইস্যু হচ্ছে না এবং আমরা নতুন কোনো সার্বিয়ার বইও জমা নিচ্ছি না, জমা নিবও না। আমি নতুন করে সার্বিয়ার কোনো পাসপোর্ট জমা নিব না, জমা নিব যতগুলো ওয়ার পারমিট হয়েছে। এই ওয়ার পারমিট গুলো সাকসেস রেশিও, ভিসা অ্যাপ্রুভাল হবে, স্টিকার হবে, নতুন করে আমরা সার্বিয়ার ব্যাপারে পাসপোর্ট জমা নিব। তাছাড়া আমরা সার্বিয়ার কোনো পাসপোর্ট আমরা রিসিভই করবো না। আমার সিস্টেমটা এমন, যখন যে দেশের জন্য আমি জমা নেই সেটা শতভাগ সাকসেস রেশিও না দেখে, শতভাগ না হোক, একটা ভাগের সাকসেস রেশিও না দেখে আমি সেই কাজটা করি না। শুধু ম্যাসেডোনিয়ানে করছি এবং যা সার্বিয়া জমা দিয়েছেন ওগুলাই কাজ চলমান আছে। আমাদের কাছে সার্বিয়া যত বই জমা দিয়েছেন, যেহেতু কাউকেই সঠিকভাবে এখন কোম্পানি পিপিজেড সহ দিচ্ছে না এবং সার্বিয়ার জন্য একটা নতুন বিধিমালা তৈরি হচ্ছে। রোমানিয়ার বাজারটা যেভাবে নষ্ট হয়েছে, ঠিক সেম সার্বিয়ার বাজারটাও এরকম ধ্বংস হতে যাচ্ছে বাংলাদেশি প্রবাসীদের জন্য। গিয়েই সেখানে রানওয়ে করে থাকে না, এবং যাতে সেখানে রানওয়ে না করে আমরা চেষ্টা করছি একটা শর্ত সাপেক্ষে জুডিশিয়াল ইসলামের মধ্যে আমাদের এজেন্সি দিয়ে এবং আমরা তাদেরকে চুক্তি দিয়ে এবং আমাদের মাধ্যমে ওয়ার্কারদের চুক্তি নিয়ে নতুন একটা বিধিমালার মধ্যে কাজ করতে। তো যারা জমা করেছেন সার্বিয়ার, তারাও আশা করি ওয়ার পারমিট পিপিজেড পাবেন। যারা পেয়েছেন তাদেরও, আমি যেহেতু লয়ারকে স্পিড মানি দেওয়া ছাড়া কাজ হচ্ছে না, এরই মধ্যে আল্লাহর অশেষ মেহেরবানিতে কিছু কিছু এজেন্সি স্পিড মানি দিয়ে সার্বিয়ার অলরেডি অ্যাপ্রুভাল করে স্টিকার করেছে, ম্যান পাওয়ার করেছে, ফ্লাইটও করেছে। প্রকৃতপক্ষে করেছে এক ডিস্ট্রিক্ট থেকে একজন, কিন্তু তার নাম জানে সকল জন, কারণ তার চোখটা থাকে সকলের ওই একজনের দিকে। একজন গিয়েছে, বাকি 99 জন উদাহরণ দেয় ওই একজনকে, যে স্যার আমার ডিস্ট্রিক্ট থেকে তুমুকে গিয়েছে। প্রকৃতপক্ষে ভিসা রেশিওর পরিমাণটা ওই রকম না। আমরা দিন শেষে যে এজেন্সির কথাই বলি, যেখান থেকে এখান থেকে ওখান থেকে এখানে ঘুরি, না ঘুরে ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সার্বিয়া ম্যাসেডোনিয়ার একটা সাকসেস রেশিও নিয়ে আমরা দেখাবো, কাজ করবো, বাকিটা মানে আল্লাহর উপর ছেড়ে দেন এবং আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। সকলেই সার্বিয়া ম্যাসেডোনিয়ার আরো ভালো কিছু আপডেট আগামী সপ্তাহে পাবেন আমার কাছ থেকে। আমি সেই আপডেটটা আপনাদের শতভাগ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, চলে আসলাম আমরা সৌদি আরবের মূল মানে ইয়েতে, অর্থাৎ এই বেসিক নলেজ গুলো থাকতে হবে। তোমরা কেউ কোনো লেখাপড়া জানো? কোন পর্যন্ত লেখাপড়া জানো? ইন্টারমিডিয়েট, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা জানো, কিন্তু সে ব্যারিস্টার কোর্স করে নাই, কিন্তু তাকেও আমি কফি শপে দিব। তুমি কোনো লেখাপড়া জানো? তুমি লেখাপড়া জানো না, তোমার কোনো দাবি আমার কাছে চলবে না। আমার এই ভিসাতে যেতে কর্মীকে অবশ্যই ম্যান্ডেটরি লেখাপড়া, অর্থাৎ মিনিমাম এসএসসি পাস হতে হবে। তারপরও তুমি যাচ্ছ, ভিসা লাগিয়ে ফেলছে তোমার এজেন্ট, কারণ আমরা তো তোমাকে গ্রাম থেকে তোমাদের আমি কাউকেই দেখি নাই, দেখেছি তোমরা তোমাদের এজেন্টের মাধ্যমে আমার কাছে আসছো, ভিসা লাগিয়েছি। আমি লম্বা সময় নিয়ে তোমাদেরকে সুন্দর করে ব্রিফ করে দিচ্ছি। ও লেখাপড়া জানে, ওর বয়সটাও ঠিক আছে, ফিজিক্যাল স্ট্রাকচারও ঠিক আছে, ওদের দুজনকে নিয়ে চিন্তা নাই। চিন্তা তোমাদের দুজন। তুমি পড়াশোনা করেছো 5 পর্যন্ত, মানে 5 পর্যন্ত মানে তো কোনো পড়াশোনা না, এটা নিরক্ষর বলে, মানে বলতেছো 5 পর্যন্ত, তাও জানো না হয়তো বা তুমি, তোমার কোনো পড়াশোনা নাই, ওর কোনো পড়াশোনা নাই। ও যেহেতু আমার এখানে আসছে, আমার কাছে যখন তার এজেন্ট বলছে আমার কর্মী পড়াশোনা জানে না, আমি তাকে কি করছি, ডাইরেক্ট আবদাল কোম্পানি দিয়ে দিছি। আর কোম্পানি ভেদে, কাজে ভেদে এবং কোয়ালিটি ভেদে একটা কর্মীর কর্ম নির্ধারিত হয়। এখন ওদের কর্মের সাথে তোমার কর্ম মিলবে না, ওর কর্মের সাথে তোমার কর্ম মিলবে না। যার যে যোগ্যতা, কর্মীকে উক্ত দেশের ম্যানেজমেন্ট তাকে সেভাবে কাজ সেট আপ করে দিয়ে দেয়, সেই কাজটাই তাকে করতে হয়। সেখানে গিয়ে যদি কর্মী বলে আমি এই কাজ করবো না, ওই কাজ করবো, আমি টাকা দিয়ে ভিসা কিনে নিয়ে এসি কফি শপের, আমাকে কফি শপে কেন দিচ্ছে না, কেন বার্গার শপে দিল, কেন শর্মা হাউসে দিল, কেন আমাকে কারো আসে দিল, কেন আমাকে উক্ত কোম্পানি আমাকে রেস্টুরেন্টে দিল, হবে? কোম্পানির ম্যানেজমেন্ট কোথায় তোমাকে ডিউটি দিবে, তাদের শত প্রজেক্ট, শত সাইট, আমি কি এখান থেকে বলতে পারবো? আমি তোমার পাশে আছি 24 ঘন্টা, যদি তোমার বেতন না দেয়, যদি তোমার খানা না দেয়, যদি তোমার আকামা না দেয়, যদি তোমার কাম না দেয়, এটার জন্য 24 ঘন্টা আমাকে বলবা, আমি আসছি। কিন্তু স্যার কাম ভালো লাগে না,
পান খায়, সিগারেট খায় এবং লেখাপড়ার যোগ্যতা নাই, কাম এইটা পছন্দ না ওইটা দেন, কাজ যেটা দিয়েছে এই কাজ করব না, বিলাতে চলে যায়, অন্য কাজ দেন, আমার সাথে এজেন্টেরই কথা না, তার জন্য আমার কাছে কোনো স্থান নাই। বুঝাইতে পারছি? ওইরকম যদি কোনো ঘটনা ঘটে বাংলাদেশে চলে আসবা, যেটা বলছি। আর এই ঘটনার মধ্যে আমি যেটা বলছি, আমি তোমাদের জন্য 24 ঘন্টা সার্ভিস দিব যদি তোমাকে কোম্পানি স্যালারি না দেয়। ওটার ব্যাপারে আমার কাছে কোনো ছাড় নাই, আকামা দেয় নাই স্যার, খানা দেয় নাই স্যার, থাকা দেয় নাই স্যার, এটার জন্য আমি আছি। কাজ ভালো লাগে না, টিকটক করে আবার আরেকজনের সাথে আরেকজনের পিন লাগে, আমার মামা এটা বলছে, খালা এটা বলছে, আমার বেচে দিয়েছে, আমাকে সাপ্লাইতে দিয়েছে, এগুলো মানুষ না বুঝে বলে। একটা কোম্পানি, একটা এজেন্সি সবসময় চায় কর্মী শতভাগ কাজটা নিশ্চিত করতে, তার জন্য সময় নিতে হয়। তোমাকে যাওয়ার পর আকসার করবে, আকামা করবে, কোয়া করবে, ইন্স্যুরেন্স করবে, ব্যাংক কার্ড করবে, কতগুলো অনেকগুলো কাজ না, সবগুলো সরকারি কাজ, সবগুলো রেজিস্ট্রেশন কিন্তু কাজ, অনলাইন কিন্তু কাজ। এটা কি একদিন হয়? এক একটা কাজের জন্য 2 দিন 3 দিন করে সময় নিতে হয়। এই সময়টা নিয়ে সমস্ত কাজ সম্পন্ন হলে তোমাকে ডিউটি দিবে। এখন যাই যদি 7 দিন পয়সা থাকে, 7 দিন ধরে সে পয়সা দিচ্ছে, আমার কাজ দেয় নাই, আমার সাথে এজেন্সি প্রতারণা করেছে, এটা না বুঝে বলে। এই কাজগুলো সম্পন্ন হতে, সমস্ত প্রক্রিয়া রেডি হতে একটা কর্মী কখনো 1 মাস 1.5 মাস, একটা কর্মী কখনো 7 দিন 15 দিন লেগে যায়। যেটাই লাগুক, যেভাবেই লাগুক, সবকিছুর জন্য ধৈর্য ধরে সেখানে বসে থাকতে হয়। কোম্পানি ঠিকই দেখবা তোমাকে সুন্দর করে, তোমাকে সাইড অনুযায়ী, যে সাইডে তুমি গিয়েছো, যে সাইড রেডি আছে সেই সাইডে তোমাকে, সেই আউটলাইটে তোমাকে ডিউটি দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? আমি যে কথাগুলো বলছি এটা তোমাদের শুধু বলার জন্য বলা বলছি না, এই কথাগুলো আমার পেজ, আমার সোশ্যাল মিডিয়া, সব জায়গায় আমার রেকর্ডে থাকে। ভালো হলে সেখানে ভালো বলবা, খারাপ হলেও সেখানে বলবা স্যার আমার সাথে এটা খারাপ করছে। কিন্তু নিজে খারাপ করে, নিজের কর্ম খারাপ করে আমাকে বলবা যে স্যার করছে, সেটা কিন্তু মেনে নেবো না। বুঝাইতে পেরেছি? আমি খুব স্পষ্ট ভাবে কর্মীকে, আমি গতকালকেও যাদের ফ্লাইট গেছে আমি তাদেরকে বুঝিয়ে শুনি, এক কর্মী যখন বলছে যে স্যার আমি এই কাজ না ওই কাজ বলছি, আমি করবো না, আমি তার পাসপোর্ট টিকেট ভাবে টান দিয়ে রেখে দিয়েছি যে তোমাকে আমি পাঠাবো না। তোমার যোগ্যতা নাই, তুমি যদি আমার কাছে সেই কাজ চাও, আমার কাছে সেই কাজের কোনো ভিসা নাই। একটা কর্মীকে যে কাজে যাবে সেই কাজে যাওয়ার যথেষ্ট পরিমাণ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা ছাড়া কর্মী গেলে সেই কর্মী বিপদে পড়বে, সেই এজেন্সি বিপদে পড়বে। কথাগুলো বুঝাইতে পেরেছি? এখানে মাত্র 4 জনের মধ্যে 5 জনের মধ্যে 1 জন আছে দক্ষ ওয়ার্কার, বাকি একটাও দক্ষ ওয়ার্কার না। কোনো কাজ শিখে বিদেশ যাও নাই, লেখাপড়া জানো না, কিচ্ছু জানো না, অথচ আমার কাছে ভিসা নিয়ে যাইতেছো। কমপক্ষে 4 লাখ টাকা দিয়ে ভিসা কিনে মানুষের কাছে ওই মাঠ লেভেল থেকে কত টাকা দিয়ে একটা মানুষ বিদেশে যায়, যাওয়ার পরে বিদেশে যে তারপর বলে যে আমারে 5 স্টার করে পাঠাইছে, এত টাকা দিয়ে আমি বিদেশে এসেছি, আমার তো সেটা দেয় নাই। 5 স্টার কর্মী যাওয়ার জন্য 5 স্টার কর্মীর যোগ্যতা দরকার। ক্লিয়ার? আমার কাছে 5 স্টার কর্মী গতকালকে 15টা ভিসা পাঠাইছে, সেখানে আমাকে স্পষ্ট লিখে দিয়েছে টার্ম এন্ড কন্ডিশনের মধ্যে হোটেল কোর্স থাকলে বেটার, না হলেও এসএসসি পাস থাকতে হবে। আপনার লোক আজকে আসছে, আমি কি কইছি এটা হবে না, তারপর ইন্টারভিউ দেন স্কাইপিতে, যদি কোম্পানি সিলেকশন করে আমার কোনো সে নাই। কি 15টা ছেলে নিবে, 15টা ছেলে নিলে সেই 15টা ছেলের যোগ্যতা থাকতে হবে কি, হোটেল কোর্স আছে, লেখাপড়া জানা, দেখতে সুন্দর সুন্দর, রেসিডেন্সিয়াল হোটেলে নিবে, বেল বয়, রুম বয়, জিম বয়, কত ডিপার্টমেন্ট আছে, তাই না? এখন একটা কর্মীর যোগ্যতা নাই, সে যদি আমাকে বলে স্যার পাসপোর্ট দিয়ে গেছি, মেডিকেল করে গেছি, আমার 5 স্টার হোটেলে দিয়ে দেন, আমি পাঠাইলে বিপদে পড়বো, সেই কর্মী গেলেও বিপদে থাকবে। এটাই কর্মীদেরকে বোঝানোর উদ্দেশ্য। দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষগুলো শিখুক, বুঝুক, জানুক যে এজেন্সিকে দোষারোপ করে লাভ নেই, যে যাবেন তার যোগ্যতা কতখানি। আমি আমার মূল কথার সারমর্ম হচ্ছে এইটা। তারপরে সে এজেন্সির কে ধরুক, বা সে যারা রুট লেভেলে ব্রোক আছে তার ভাই আমি আমার এই যোগ্যতা আছে, আমাকে মুখ কাজে পাঠাইতে নেই। এখন সে রুট লেভেল থেকে বলেছে আরে তোরে তো রেস্টুরেন্টে দিয়ে দিব, 5 স্টার হোটেলে দিয়ে দিব, তুই 1 লাখ বেশি দে। বাপের আছে তো টাকা, বাপও চিন্তা করে আমার সন্তানকে আমি এত আদর করে মানুষ করেছি, টাকা 1 লাখ বেশি লাগুক, আমার সন্তান যে ভালো থাকুক। এটা জীবনও কি সম্ভব ভালো থাকবে যদি ওই কর্মীর মধ্যে যোগ্যতা না থাকে? সব ঠিক আছে, বাবা আদর করে খাওয়াইছে, ভালোবাসছে, প্রত্যেক সন্তান তার বাবার কাছে প্রিয়, কিন্তু লেখাপড়া করায় নাই। লেখাপড়া না করলে কি হবো? আমি তো কাউকে ছোট করার জন্য বলছি না, ওটা তো একটা গুণ, ওটা তো একটা কোয়ালিটি। লেখাপড়া না জেনে ক্লিনার কাজ কপালে জুটবে না। লেখাপড়া এখন সৌদি আরবে ম্যান্ডেটরি। যদি এসএসসি ইন্টারমিডিয়েট পাস থাকে তাদেরকে আমি খুব ভালো ভালো কাজ দিতে পারি, আর যদি না থাকে দিতে পারি না। আমি এই কথাটা, এই বিষয়টাই বুঝাইতে চেয়েছি। বুঝাইতে পেরেছি? সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। যে কোনো প্রবলেম হোক আমার এই প্রতিষ্ঠানকে সরাসরি, অন্য কাউকে নয়, আমাকে তুমি বাড়িতে ফোন দিয়েছো, বাড়ি থেকে তোমার এজেন্টকে ফোন দিয়েছে, এজেন্টকে ঢাকা অফিস থেকে ফোন দিয়েছে, আবার আমার কাছে, মানে আমার কাছে ওই তথ্য আস্তে আস্তে 5 দিন 6 দিন সরাসরি বিলাত থেকে, কোম্পানি থেকে আমাকে বলবো স্যার আমার এই প্রবলেম আপনি একটু দেখেন। আমি যদি অ্যাটেন্ড না করি ফোন, আমি যদি সেটা সলভ না করি,
কি হইলো, ডাইরেক্ট কানেক্ট করে দিলাম। কিসের জন্য? অন্য কোনো বিষয়ের জন্য না স্যার, আমার ভাই আসবে এটার জন্য না, আমার প্রবলেম হয়েছে, আপনি আমার প্রবলেমটা স্যার দেখেন, যদি সলভ না করি তখন বলবো আমাকে। আমি তো সার্ভিস দিই সবাইকে। আমি প্রত্যেকটা প্রবাসী বিদেশে ভালো থাকুক, সঠিক কর্ম করুক, এটা সবসময় চাই, কিন্তু সেই কর্মীর কর্মগুণে সে ভালো থাকতে পারবো, আমার কর্মগুণে না। ক্লিয়ার? বোঝাইতে পেরেছি? যাক, সকালে ভালো থাকবা। প্রত্যেকের পাসপোর্ট টিকিট আছে, একজন আব্দুল কোম্পানি ছাড়া বাকি সবগুলো মুস্তাকবাল কোম্পানির, কফি শপ, বার্গার শপ, পিজা শপ, রেস্টুরেন্ট, যার যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিতে সকালে সেই ক্যাটাগরি যাবা। তুমি সবগুলো পাসপোর্ট টিকিট ওখানে নিয়ে, এই টিম লিডার তোমাকে মানিয়ে দিলাম, তুমি ওদেরকে সঠিকভাবে এয়ারপোর্টে নেমে ওখানে কোথায় গাড়ি নিয়ে কিভাবে কোম্পানিতে যাবে, কোম্পানি থেকে কিভাবে গাড়ি আসবে, এ ব্যাপারে ম্যানেজার দিবে। এইটা প্রত্যেকেরই এরকম ওই কন্ট্যাক্ট ফাইলের মধ্যে কে কি কোন কর্মে যাচ্ছ সুন্দর করে সাইন করে কন্ট্যাক্ট ফাইল করে যাদের পাসপোর্ট টিকিট এখন বুঝিয়ে নিবে। ঠিক আছে? কার বেতন কত, কেমনি কি, সব ডিটেলস কন্ট্যাক্ট ফাইলে লেখা আছে। আমি যা বলেছি আমি তোমাদের শেখানোর জন্য বলেছি, তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদেরকে বিদেশে পাঠিয়ে অর্থ উপার্জন করতে হবে, কিন্তু বেমানি করে নয়। তোমার পরিবার যদি ভালো হয় আমার জন্য দোয়া করবে, তোমার পরিবার যদি ভালো না থাকে, তোমার পরিবার তো ভালো থাকবে তোমাকে দিয়ে, তোমার কর্ম দিয়ে, আর সেখানে আমার জন্য দোয়া করবে না, বদদোয়া করবে, আমিও ভালো থাকবো না দিন শেষে। বুঝতে পেরেছি? হ্যাঁ, বিদেশে গিয়ে কর্ম করে থাকবা, কোনো অবৈধ পথে হুন্ডি করে পয়সা পাঠাবা না, সঠিকভাবে ব্যাংকিং চ্যানেলে পয়সা করবা। সকালের ব্যাংক অ্যাকাউন্ট আছে না, সব ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবা, রেমিটেন্স পাঠাবা। তোমরা আজকে থেকে তোমাদের জন্য না, পরিবারের জন্য যুদ্ধে নামছো, নিজের জন্য না, পরিবারের জন্য টাকা অর্থ উপার্জন করতে যাচ্ছ। পরিবারকে সাপোর্ট দিবা, তারপর একটা সময় নিজের জন্য সিকিউরিটি যা করা দরকার করবা। ওকে, সকালে ভালো থাকো, সুস্থ থাকো। ভালো হলে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা, খারাপ হলে আমাকে সব সময় তোমাদের পাশে পাবা। ওকে, আল্লাহ হাফেজ।